আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশিরভাগের নাম ঘোষণা। নতুন সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। রাজধানীতে মানুষ বাড়লেও বাড়ছে না গণপরিবহন, ভোগান্তি নগরবাসীর। স্বল্প সংখ্যক মানুষ পাচ্ছেন বিআরটিসি বাসের সুবিধা। ভারতের পর এবার ভুটানে ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রযুক্তিবিদদের। চট্টগ্রামে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই গড়ে উঠছে শত শত বহুতল ভবন। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আইন থাকলেও নেওয়া হয় না ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র। দীর্ঘ 23 বছর অপেক্ষার পর শেষ হতে যাচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভের কাজ। আমূল পরিবর্তন ঘটবে পর্যটন শিল্পে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং কলেজে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় নিহত অন্তত 60, আহত 5 শতাধিক। 5 হামলাকারী নিহত। ঢাকায় প্রতিনিয়ত বসবাসকারীর সংখ্যা বাড়লেও বাড়ছে না গণপরিবহনের সংখ্যা। তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই বাসে উঠতে না পেরে সঠিক সময়ে পৌঁছতে পারেন না গন্তব্যে। এদিকে বিআরটিসি বাসের শতভাগ সুবিধা পান না নগরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, গণপরিবহন সংকট সমাধানে বেসরকারি পরিবহন মালিকদের পাশাপাশি কাজ করতে হবে বিআরটিসিকেও। বিস্তারিত শাফিন জাহিদের রিপোর্টে। সাপ্তাহিক কর্মদিবস রোববার সকাল 10টার চিত্র। স্থান সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সারি সারি দাঁড়িয়ে রয়েছে বিআরটিসি বাস। আর এ চিত্রটি একই সময়ে একটি প্রধান সড়কের। গণপরিবহনে ওঠার এজন্য নিরন্তর এক প্রচেষ্টা। পর্যাপ্ত পরিবহন না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে যাওয়া যেন প্রতিদিনের নিয়ম। আজ থেকে 10-20 বছর আগে যে বাসগুলো নামছে ওগুলোই আছে। মোহাম্মদ থেকে আসবো, 3টা বাস ফেল করে পারতেছি, আমি লাভ দিয়েও ঝাঁপ দিয়ে উঠতে পারতেছি না। এখন সিএনজিতে আসতে হলে তো আমাদের অনেক টাকা দরকার। প্রতিদিন তো এভাবে যাওয়া আসা করলে আমাদের পোষায় না। সরকারি পরিবহনের হিসেব দেখতে এবার যাওয়া যাক রাজধানীর বিআরটিসির মিরপুর ডিপোতে। খাতার হিসেব বলছে এই ডিপোর চলাচলের উপযোগী 75টি বাসের মধ্যে মাত্র 16টি বাস প্রতিদিন চলাচল করছে নগর মানুষের সেবার কাজে। আর বাকি বাসগুলো দিনে একবার ব্যবহৃত হয় শুধুমাত্র স্টাফ বাস হিসেবে। তবে কর্তৃপক্ষ বলছে যেসব বাস চলাচলের উপযোগী সেগুলো খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে গণমানুষের জন্য। এই বিষয়টা আমরা সার্ভে করে চিন্তা করেছি যে গণপরিবহনে এই বাসগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। স্টাফ বাসগুলোকে ফেলে না রেখে যে সমস্ত গাড়িগুলো রাস্তায় চলাচল উপযোগী সেগুলো আমরা রাস্তায় চালাবো। নগরবিদরা বলছেন, দেশের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য যে বাস ক্রয় করা হয়েছে তা যেন তাদের কাজে ব্যবহার হয় তা নিশ্চিত করতে পারলেই অনেকটাই লাঘব হবে এই সমস্যার। জনগণের ট্রান্সপোর্ট, জনগণের সুযোগ সুবিধা, সুখ শান্তি দেখার কথা। পরবর্তীতে তাদের হলো ইনকাম। আমরা এনকারেজ করি লস না দিয়ে যেন এই প্রতিষ্ঠানগুলি চলে। বেসরকারি এক হিসেব বলছে ঢাকা শহরের প্রায় 1 কোটি মানুষ প্রতিদিন কোনো না কোনো কাজে রাস্তায় বের হন, যাদের মধ্যে মাত্র 4 থেকে 5% মানুষ ব্যবহার করেন ব্যক্তিগত গাড়ি। আর তাদের দখলে থাকে নগরীর 80% রাস্তায়। আর বাকি 95% মানুষ ব্যবহার করেন গণপরিবহন, যাদের দখলে থাকে কিনা মাত্র 20% রাস্তা। তাই নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার পরিবহন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজালেই দুর্ভোগ কমে আসবে। আর এজন্য বেসরকারি পরিবহন ব্যবস্থার পাশাপাশি দায়িত্ব নিতে হবে বিআরটিসিকেও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর গণপরিবহনের খবর জানাতে এই মুহূর্তে মিরপুর 10-এ আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, ঠিক এই মুহূর্তেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করছে। মূলত সকালবেলা যখন অফিস টাইমটা শুরু হয় সেই সময়টা আসলে এই মানুষের দুর্ভোগ যে কি চরমে সেটা কিন্তু আসলে এখানে আসলে বোঝা যায়। এখানে দেখা যায় শত শত মানুষ প্রতিদিন সকালবেলা তাদের একটি সেই কাঙ্ক্ষিত বাসে ওঠার জন্য তাদের যে কি পরিমাণ বলা যায় কি পরিমাণ সংগ্রাম করতে হয় বাসের জন্য এই এলাকায় যারা বসবাসরত তারা জানে। মূলত গণপরিবহন সংকটের বিষয়টি উঠে আসে। আমরা যেমন এইমাত্র আমি কথা বলছিলাম কয়েকজন মানুষ অপেক্ষমান যাত্রীদের সঙ্গে, তারাও কিন্তু বারে বারে বলে আসছিল যে এই মিরপুর থেকে রাজধানীতে
এই ক্রমবর্ধমান যে জনসংখ্যার চাপ, এর মধ্যে একটি বিরাট অংশ কিন্তু মিরপুর থেকে তারা রাজধানীর বিভিন্ন অংশ যখন তারা যাতায়াত করে তখন কিন্তু আসলে এই চাপটা তারা অনুভব করে, এবং এরই প্রেক্ষিতে কিন্তু যে গণপরিবহনের যে সংকটের বিষয়টা কিন্তু চলে আসে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাসগুলো রয়েছে সবগুলোই কিন্তু ভর্তি। এই এখন 12টার মতো বাজে, এই মুহূর্তে কিন্তু আসলে অফিসের চাপটা খুব কিছুটা নেই, অফিসের চাপটা কিন্তু অনেক কম। তারপরও প্রত্যেকটি বাসে কিন্তু ভিড় রয়েছে, কাজেই স্বাভাবিকভাবে অনুমান করা যায় অফিস টাইমে এই এলাকার যে কি অবর্ণনীয় অবস্থা তৈরি হয়। পাশাপাশি যে এই রুটে যে আমি দেখলাম মিরপুর 10 নম্বর এই রুটে যে বাসগুলো রয়েছে, বাসগুলোর কিন্তু অধিকাংশই আমি যেটা দেখতে পেলাম, আমি এখানে ট্রাফিক যে দায়িত্বরত রয়েছে তার সঙ্গে কথা বলেছি, মূলত বিষয় কিন্তু অধিকাংশরই কিন্তু আসলে ফিটনেসের সমস্যা রয়েছে। এবং এই ফিটনেসের সমস্যা পাশাপাশি কিন্তু এখানে ট্রাফিকের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসলে সার্বক্ষণিক কাজ করে, এইখানে একটা সার্বক্ষণিক একটা জটলা তৈরি হয়। এই জটলার কারণেই কিন্তু আসলে যে যাত্রী দুর্ভোগগুলো আরো বৃদ্ধি পায়। পাশাপাশি যে বাসগুলো রয়েছে সে বাসগুলোর ভিতরের যে অবস্থা, গণপরিবহন মধ্যের ভিতরে যে যাত্রী সেবা দিতে হয় সেই সেবা কিন্তু আসলে এই বেসরকারি খাতে যারা বাসগুলো চলাচল করে তারা কিন্তু ন্যূনতম সেই বিষয়টি মাথায় রেখে তাদের বাস চলাচল করে না। ফলে আসলে স্বাভাবিকভাবেই যারা প্রতিদিন গণপরিবহনের উপর নির্ভরশীল সেই মানুষগুলোর দুর্ভোগ কিন্তু ঢাকা শহরে দিনে দিনে বাড়ছে, কমছে না। তো এই ছিল মুনিয়াত, এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকা থেকে গণপরিবহন সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। দেখছেন সময় সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে অগ্নি নির্বাপন কিংবা দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াই গড়ে উঠছে শত শত বহুতল ভবন। আইন থাকা সত্ত্বেও ভবন তৈরির আগে ফায়ার সার্ভিস থেকে নেওয়া হচ্ছে না অনাপত্তিপত্র। একইভাবে ভবন তৈরির পর নেওয়া হয় না বসবাসের উপযোগী ঘোষণার ছাড়পত্র, আর এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই অবস্থায় ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র ছাড়া ভবনগুলোতে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে সিডিএ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ফায়ার সার্ভিস আইন 2003 সালের 7 এবং 8 ধারা অনুযায়ী 6 তলার উপর যে কোনো ভবন নির্মাণ করতে গেলে ফায়ার সার্ভিস থেকে অনাপত্তিপত্র এবং ভবন নির্মাণের কাজ শেষ হলে বসবাস উপযোগী ঘোষিত ছাড়পত্র নিতে হবে। অনাপত্তিপত্রে অগ্নি নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য 18টি শর্ত দেওয়া হয়। ভবন তৈরি শেষে ফায়ার সার্ভিসের পরিদর্শক দল শর্তগুলো মানা হয়েছে কিনা পরীক্ষা শেষে বসবাস উপযোগী ছাড়পত্র দিয়ে থাকে। কিন্তু নগরীতে 5000-এর বেশি বহুতল ভবন থাকলেও মাত্র 300টি ভবন অনাপত্তিপত্র নিয়েছে। 3% অগ্নি নির্বাপত্তা বাস্তবায়ন করেছে, কিন্তু পুরোপুরি করতে পারেনি, যার কারণে আমরা এখনো পর্যন্ত কোনো ছাড়পত্র দিইনি। যার পরিপ্রেক্ষিতে যারা এখানে বসবাস করবেন, যারা ব্যবসা বাণিজ্য করবেন, তাদের অগ্নি দুর্ঘটনা সহ বড় ধরনের ঝুঁকিতে তারা রয়ে গেল। বহুতল ভবনগুলোতে দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ম মানা না হলে আইনে জেল জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে। এজন্য ভবন মালিক এবং ফায়ার সার্ভিস দুপক্ষকেই দোষারোপ করছেন নগর পরিকল্পনাবিদরা। ফায়ার সার্ভিসের যে মনিটরিংটা থাকা দরকার ছিল সেটা না থাকার কারণেই কিন্তু এই ভবন মালিকদের এই অবহেলা। এখন অনেক বহু হাই রাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু সেগুলোতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটা নেই, এবং আমাদের ফায়ার সার্ভিসের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এই উচ্চ ভবনগুলোতে অগ্নি নির্বাপন করার মতো সক্ষমতা তাদের নেই। ভবন তৈরির ক্ষেত্রে আইন না মানার বিষয়টি স্বীকার করে সিডিএ কর্তৃপক্ষ বলছে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস সিস্টেম, ওয়াসা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনচারী যারা নেবে না তারা যখন বিদ্যুতের গ্যাস পাবে না, পানির গ্যাস কানেকশন পাবে না বা ওয়াসার পাবে না, তাহলে তো এই বিল্ডিং কোনো কাজে আসবে না। সুতরাং মানুষ আর ডেভিয়েশন করবে না। আর যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা কঠোর হচ্ছে। 60 লাখ লোকের চট্টগ্রামে 6 তলার উপরের ভবনের সংখ্যা প্রায় 5000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ঝিনাইদহে গুলিতে 2 জন নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, আগ্নেয়াস্ত্র ও হাত বোমা উদ্ধার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশিরভাগের নাম ঘোষণা করা হয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন মুখ এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। সম্পাদক মণ্ডলী
অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি এমপি, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু এমপি, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর বিভাগ সম্পাদক আব্দুস সোবান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি, মহিলা ও শিশু বিষয়ক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। দেশের বাইরের খবর, পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পুলিশ ট্রেনিং কলেজে আত্মঘাতী হামলায় অন্তত ৬০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় ৫ হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। হামলাকারীরা কলেজটির ভেতরে প্রবেশ করে পুলিশ ক্যাডেটদের জিম্মি করে। প্রাথমিকভাবে কেউ হামলার দায় স্বীকার করে না নিলেও হামলাকারীদের আফগানিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোয়েটা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে পুলিশ ট্রেনিং কলেজে সোমবার মধ্যরাতে ৫ থেকে ৬ সন্ত্রাসী হামলা চালায়। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। হামলাকারীরা কলেজটির ভেতরে প্রবেশ করে ৫টি ভিন্ন অবস্থান থেকে বিস্ফোরণ ঘটায় এবং ক্যাডেটদের আবাসিক ভবনে প্রবেশ করে অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করে। ৫০০ প্রশিক্ষণার্থীর ওই কলেজটিতে হামলার সময় ২ থেকে ২৫০ ক্যাডেট ছিল বলে জানায় কর্তৃপক্ষ, যাদের অনেকেই ঘুমন্ত ছিল। আমি প্রাণভয়ে পালিয়ে ছাদে চলে গিয়েছিলাম। আমার আশেপাশের কাউকে আহত হতে দেখিনি। নিরাপত্তা বাহিনীর অভিযানের পর জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়, তবে এর আগেই হামলাকারীরা বিস্ফোরণ ঘটানোয় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানায় পুলিশ। নিহতদের প্রায় সবাই পুলিশের শিক্ষানবিশ সদস্য। ক্যাডেটদের জিম্মি করে সন্ত্রাসীরা ফোনে যোগাযোগ করছিল। তাদের আফগানিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জেনেছি আমরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ হামলাকারী নিহত হয় বলে নিশ্চিত করেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের সঙ্গে ৫ ঘণ্টা ব্যাপী নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলবে বলেও জানান তিনি। হামলাকারীদের প্রায় সবারই শরীরে বোমা বাঁধা ছিল। এর মধ্যে ২ জন এর বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। নিরাপত্তা বাহিনীর অভিযান শেষে কলেজটির ভেতর থেকে প্রায় ২০০ জনকে উদ্ধার করা হয়। হামলায় গুরুতর আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন কোয়েটার দক্ষিণাঞ্চলে আরও একটি সন্ত্রাসী হামলায় ২ শুল্ক কর্মকর্তা নিহত হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ঝিনাইদহে গুলিতে ২ জনের নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। ভোরে শহরের বাইপাস এলাকায় শহীদ নজির উদ্দিন সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি শহরের বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। তাদেরকে সন্দেহ হলে থামার জন্য সিগন্যাল দেয় টহল পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, 2টি ওয়াটার শুটার গান, 1 শুটার গান, 2 রাউন্ড গুলি, 5টি হাতবোমা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে কালীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। পুলিশ দেখতে পেয়ে ওদের বিপজ্জনক কাজ করে ওরা পুলিশের উপরে বোমা নিক্ষেপ করলো পরপর 3টা এবং গুলিও করলো কয়েকটা। তখন পুলিশ আত্মরক্ষার্থেও তাদের উপরে গুলি করলো। প্রায় 8-9 মিনিট গুলি বিনিময় হলো। এর মধ্যে 2টা গাড়ি ওরা ভুটিয়ার ঘাটের দিকে চলে গেল, 4-5 জন লোক, আর 2-3 জন সবারই অবস্থায়। মোটরসাইকেল একটা পড়ে গেল, একজন ওখান থেকে পালালো, আর 2 জনকে আমরা ইনজুরি অবস্থায় পাশে দেখতে পেলাম। সময় সংবাদে আরো থাকছে। বেহাল দশায় বরিশাল বিসিক শিল্পনগরী, নানা প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত শিল্পের প্রসার, সমস্যার সমাধানের আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। ভারতের পর এবার ভুটানে ব্যান্ডউইথ রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ। ব্যান্ডউইথের পরিমাণ, দাম ও রুট নির্ধারণ নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
তবে ভারতে রফতানি হওয়া ব্যান্ডউইথের তুলনায় ভুটানে ব্যান্ডউইথ রফতানিতে বেশি লাভবান হওয়া যাবে বলে জানিয়েছে বিএসসিসিএল। প্রযুক্তিবিদরা বলছেন, শুধু রফতানি নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। বর্তমানে 200 জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল এর মধ্যে 70 জিবিপিএস ব্যবহার হলেও বাকি ব্যান্ডউইথ দীর্ঘদিন অব্যবহৃত রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে চলতি বছর ভারতের ত্রিপুরা রাজ্যে 10 জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করা হয়। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ভুটান সফরে গেলে দেশটি বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেয়ার আগ্রহ দেখায়। এরই ধারাবাহিকতায় ভুটানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে বিএসসিসিএল এর সঙ্গে বৈঠক করে। বৈঠকে ব্যান্ডউইথের পরিমাণ, দাম ও সম্ভাব্য রুট নিয়ে আলোচনা হয় বলে জানান বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। রুট ভেদে $12 থেকে $800 পর্যন্ত আমরা দাম নির্ধারণ করেছি আমাদের বর্ডার পর্যন্ত। ভুটানের সাথে আমাদের ডাইরেক্ট বর্ডার নাই, মধ্যখানে ভারতের একটা অংশ পড়বে। ওদের সাথে আমরা আলাপ করেছি যে তোমাদের টেরিটরি পার হতে গেলে পার এমবি তোমরা কত টাকা নিবা। যখন আমরা এটার উত্তর পাবো তখন আমরা ভুটানের সাথে রেট ফাইনালাইজ করতে পারবো। তো আশা করা যাচ্ছে যে এটা বেশি সময় লাগবে না। বিশেষজ্ঞরা বলছেন, ব্যান্ডউইথ রপ্তানি করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এই সুযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে হবে। ভুটানের জন্য তেঁতুলিয়া পর্যন্ত নিশ্চয়ই ওনারা ফাইবার অপটিক টানবেন। যদি সেইটুকু তারা কষ্ট করতে পারেন, তাইলে সেই ফাইবার অপটিক গুলা যাওয়ার পথে টাঙ্গাইলের রব হোক, সিরাজগঞ্জের রব হোক, তাইলে তো আমাদের অনেক ব্যান্ডউইথের এই যে স্থানীয়ভাবে ব্যান্ডউইথের যে একটা বড় সমস্যা আমরা এনটিটিএন এর মাধ্যমে তৈরি করছি, সেটা থাকে না। ভুটানের পাশাপাশি আগামীতে নেপাল ও ভারতের মেঘালয় রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিএসসিসিএল। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 23 বছর অপেক্ষার পর অবশেষে শেষ হতে যাচ্ছে সৈকতের তীর ঘেঁষে গড়ে ওঠা কক্সবাজারের 84 কিলোমিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভের কাজ। পর্যটন শহরকে আরো আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে তুলতে এই সড়ক তৈরির কাজ শুরু হয় 1992 সালে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মেরিন ড্রাইভের ফলে আমূল পরিবর্তন ঘটবে এখানকার পর্যটন শিল্পে। সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চ মাসে মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল সমুদ্র। প্রকৃতির এর সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের উপভোগের জন্য 1992 সালে শুরু হয় মেরিন ড্রাইভ প্রকল্পের কাজ। কিন্তু নানা জটিলতায় কাজ শেষ হতে পার হয়ে যায় বছরের পর বছর। শেষ পর্যন্ত সরকারি বরাদ্দ পাওয়ায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 16 ইসিবির অধীনে এ সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এ সড়কের নির্মাণ কাজ শেষ হলে আমূল পরিবর্তন ঘটবে কক্সবাজারের পর্যটন শিল্পের। মেরিন ড্রাইভ সড়কটা হচ্ছে একদিকে পাহাড় এবং একদিকে সমুদ্র, সেটা কিন্তু আসলে একটা বিশ্বে রোল মডেল হিসেবে দাঁড়াবে। ডান দিকে সমুদ্র, বাম দিকে পাহাড়, এই যে অসাধারণ যে দৃশ্য, এটা দেখার জন্য যথেষ্ট পরিমাণ বিদেশি পর্যটকও কক্সবাজার আসার আগ্রহ প্রকাশ করবে। অনেক পর্যটন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, ব্যাপক কর্মসংস্থান হবে, এখান থেকে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট হবে। জেলা প্রশাসক জানালেন, দ্রুত গতিতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। 40 কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গিয়েছে। সেই কাজগুলো আমরা আশা করছি যে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা পুরোদমে এই কাজগুলো কমপ্লিট করতে পারবো। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, আগামী মার্চে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী কাজটা শেষ প্রান্তে নিয়ে এসেছে। আগামী মার্চ মাসে এই মেরিন ড্রাইভের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার শহর থেকে শুরু হওয়া এই সড়কটি সোজা টেকনাফে শেষ হবে। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। বেহাল দশা বরিশাল বিসিকের। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, ন্যূনতম সুযোগ সুবিধাও পাচ্ছেন না তারা। রাস্তাঘাট একেবারেই চলাচলের অনুপযোগী, নেই ড্রেন ও পানির সুব্যবস্থাও। সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শিল্পের প্রসার। সমস্যা সমাধানে ডিপিপি হাতে নেওয়া হয়েছে বলে জানান বিসিক কর্মকর্তা। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট।
1960 সালে বরিশাল নগরীর কাউনিয়ায় 130 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানে প্লটের সংখ্যা 446টি। এখানে 100% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এই বিসিক থেকে ন্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ শিল্প মালিকদের। ড্রেন না থাকায় বর্ষায় রাস্তা এবং ফ্যাক্টরির পানি তলিয়ে যায়, লোডশেডিং হয় ঘন ঘন, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই, বিসিকের একেবারেই অরক্ষিত। এখানে শিল্প পুলিশের কোনো ব্যবস্থা নেই। এছাড়া নানা কারণে বিসিকের শিল্প উদ্যোক্তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়। ব্যাংকের কোনো শাখা না থাকায় লেনদেনের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তারা ইনসিকিউর ফিল করেন। তাই আমরা গ্যাস সংযোগ সহ উল্লেখিত সমস্যার দ্রুত সমাধান চাই। এদিকে সমস্যার সমাধানে 56 কোটি টাকার ডিপিপি দেওয়া হয়েছে। আর এটা পাশ হলে বিসিকের চেহারা পাল্টে যাবে বলে দাবি বিসিক কর্মকর্তার। বরিশাল শিল্প নগরীর সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা সচেষ্ট আছি। ইতিমধ্যে ডিপিপি শিল্প মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে। এটি অনুমোদন হলে শিল্প নগরীর আর কোনো সমস্যা থাকবে না। বরিশাল বিসিকে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 72টি, বাস্তবায়নাধীন রয়েছে আরও 82টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য উৎপাদনের ক্ষেত্রগুলো সংকুচিত হলেও দিনাজপুরে নদীতে চীনা প্রযুক্তি ব্যবহার করে খাঁচায় মাছ চাষ প্রকল্প জনপ্রিয়তা পেয়েছে। রাবার ড্যামে এই প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষিরা সুফল পাচ্ছেন। জেলা মৎস্য বিভাগ বলছে, এই পদ্ধতিতে চাষ করলে বেকার সমস্যা সহ মাছের ঘাটতি পূরণ সম্ভব। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামকে ঘিরে গড়ে উঠেছে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প। রাবার ড্যামের কারণে সারা বছর পানি প্রবাহ থাকায় খাঁচায় মাছ চাষ সহজে করা যায়। এই প্রকল্পের আওতায় প্রথম অবস্থায় 10টি খাঁচায় 70টি বক্স স্থাপন করা হয়েছে। প্রতিটি খাঁচায় রয়েছে মনোসেক্স তেলাপিয়া পোনা 6 থেকে 8 হাজার, যা 3 মাসের মধ্যে বাজারজাত করা যায়। প্রতিটি খাঁচা থেকে লাভ আসবে 1 লাখ থেকে 1.25 লাখ টাকা। মাছ যে খাঁচায় হবে আমরা ধারণা করতে পারি নাই, এখন দেখতেছি সুন্দর মাছ চাষ করতে পারছি। খাঁচা মাছ চাষ করার সিস্টেম আমাদেরকে উপজেলা থেকে শিখিয়েছে। আগে নদীতে মাছ মারতাম, পানি ছিল না, মাছ খুবই একটু কম টম পাইছিলাম। এখন রাবার ড্রামটা তাতে এখন মনে করেন আমাদের খুব চলতেছে দিনকান ভালো। পোনা এবং খাদ্যে 2 লক্ষ টাকার মতো খরচ। তাতে দেখা যাচ্ছে যে আমরা এই 20 জন যদি এই পোনে 2 লক্ষ টাকার মতো বেনিফিট থাকতেছে। রাবার ড্যামের কারণে শুষ্ক মৌসুমে এলাকায় 10,000 হেক্টর জমি আবাদের পাশাপাশি এখন মৎস্য চাষ হচ্ছে। এতে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। এখানে সরকারকে কোনো কর বা ট্যাক্স দিতে হয় না, যার জন্য পুকুর না থাকা সত্ত্বেও এইখানে বিনা টাকায় তারা খাঁচা দিতে পারতেছে। মৎস্য উৎপাদনের ক্ষেত্রগুলো সংকুচিত হলেও এ প্রযুক্তি মাছের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন এই মৎস্য বিশেষজ্ঞ। প্রায় আমরা 3 মাসেই একটি মাছ 25 গ্রাম করে ছাড়ার পরে এটা প্রায় 300 গ্রাম 400 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, নতুন এ প্রযুক্তিতে আমিষের ঘাটতি পূরণ সহ বেকার সমস্যার সমাধান সম্ভব হবে। নদীর যে প্রবাহমান পানিটা ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করা যাবে, পাশাপাশি কিছু বেকার যুবক মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। দিনাজপুরে বছরে মাছের চাহিদা 62,000 মেট্রিক টন, আর উৎপাদন হচ্ছে 52,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। বাগেরহাটের কচুয়ায় অস্ত্র ও বোমা সহ 4 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 4 পুলিশ সদস্য। গতরাতে উপজেলার মুঘিয়া ইউনিয়নের খলিশাখালীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে খলিশাখালীতে একটি বাড়িতে রাত 2টার দিকে অভিযান চালানো হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোড়ে জেএমবি সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জেএমবি 4 সদস্যকে পুলিশ আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রিভলভার, গুলি ও 5টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রবিরোধী এবং ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তারা একত্রিত হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। পুলিশও তার পাল্টা জবাব হিসাবে শটগানের গুলি বর্ষণ করে। সেখান থেকে আমরা 4 জনকে ধরতে সক্ষম হই।
মোবাইল চুরির অভিযোগ তুলে রাজশাহীর বাঘায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মনিরুলকে খুঁটির সঙ্গে ঝুলিয়ে অমানসিক নির্যাতন করা হয়। সে বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাকিবুল হাসানের তথ্য এবং হাসিবুর রহমান পাপ্পুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এলাকাবাসী জানায়, সোমবার সকালে বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে রাজশাহী পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল হাফিজুর রহমানের বাড়ি থেকে মোবাইল চুরি হয়। এ ঘটনায় প্রতিবেশী মিঠুর ছেলে মনিরুল ইসলামকে সন্দেহ করা হয়। স্বজনদের অভিযোগ, দুপুরে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় হাফিজুর ও তার 2 ভাই। পরে মনিরুলকে স্থানীয় বাজারে নিয়ে খুঁটির সঙ্গে উল্টো করে ঝুলিয়ে নির্মম নির্যাতন চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুলের আর্তি এবং স্থানীয়দের অনুরোধকে অগ্রাহ্য করে বেধড়ক পেটানো হয় তাকে। রশিদের 2 পা বাঁধে উপরে টাঙ্গা আমাকে মারিছে, পায়ে মারিছে, মাথাত মারিছে। একটা গায়ের বা ইয়া করে না, মারে না, ইয়া করে না, ছেলেকে ইয়া করিস না। আর যাস কি যে মারলো, এইগুলা কি সহ্য হলো? এগুলো তো সহ্য হবে না। ছোট বাচ্চা ফট করে কোন জায়গায় দড়ি বেলা বলতে পারবো না। আমি দাঁড়া থাকতে দেখতে দেখছি যে পা বান্ধা সারা মাথা নিচ্ছে, বাটাম দিয়ে মারছে। আর এখানে একটা মারছে, ও বলছে যে হলো আমি প্রশাসনের লোক, আমি মারলে মরবে না। দেখছেন, এই কথা বহু লোক শোনার আছে। মোবাইল চুরি করছে বলে ছেলেটাকে এভাবে মারতে হবে। তো পরে 2-1 কথা যাই হোক হওয়ার পরে আমি জোর করে ছেলেকে ওখান থেকে নামাইছি। চিকিৎসক জানিয়েছেন, নির্যাতনের কারণে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে সে। তার 2 পায়ে দড়ি বাঁধা যে মার্ক, লাইগেচার মার্ক বলে আমরা, সেরকম মার্ক ছিল এবং তার গোটা শরীরেই মোটামুটি স্মল ব্রুশ, লাল রঙের গোটা পিঠ দিয়ে এবং হাতের কিছু অংশে আমরা পাই। তার শারীরিক আঘাত যতটা গুরুতর না হলেও সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে। এদিকে নির্যাতনের ঘটনায় তদন্ত শেষে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 3 জনের নাম বলার পরে একজনকে শনাক্ত করে ওকে অ্যারেস্ট করা হয়। সাথে সাথে অলরেডি আমাদের 2টা টিম আসামি গ্রেপ্তারের জন্য বাইরে কাজ করতেছে। আশা করি বাকি 2 জন আসামি অতি স্বল্প সময়ের মধ্যে অ্যারেস্ট করতে পারবো। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাফিজুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। মনিরুল ইসলাম বাঘা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। সময় সংবাদ, রাজশাহী। খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার শুভাশিস রায়। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের 3য় দিনে পায়ে চোট পান শফিউল। এ কারণে দ্বিতীয় টেস্টের দলে জায়গা হয়নি বগুড়ার এই পেসারের। তার জায়গায় ডাক পেয়েছেন শুভাশিস রায়। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত 27 বছরের এই পেসার 51টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 136টি। আর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া মোসাদ্দেক সৈকত 18টি ফার্স্ট ক্লাস ম্যাচে 70 গড়ে করেছেন 1985 রান। দলের বাকি সদস্যরা হলেন মুশফিক, তামিম, সাকিব, রিয়াদ, ইমরুল, মুমিনুল, সৌম্য, সাব্বির, শুভাগত, মিরাজ, তাইজুল, রাব্বি ও সোহান। আগামী 28 অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট খেলাটা স্বপ্নের মতো। এবার সেই স্বপ্ন পূরণের পথে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলা এই ক্রিকেটার জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্ম করা এই ক্রিকেটার আত্মবিশ্বাসী সুযোগ পেলে ভালো করার ব্যাপারে। ভিন্ন ফরম্যাট হলেও ওয়ানডের অভিজ্ঞতা কাজে লাগাতে চান টেস্টেও। এজ এ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট খেলাটা সবচেয়ে বড় স্বপ্ন থাকে একটা ক্রিকেটারের। তো আমারও অনেক বড় স্বপ্ন আছে যে আমি টেস্ট ক্রিকেট খেলবো এবং টেস্ট ক্রিকেটে আমি অনেক রেকর্ড করতে চাই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই খেলেছিলেন 45 রানের সংগ্রামী এক ইনিংস। দলকে জয় এনে দিতে পারেননি, কিন্তু মোসাদ্দেকের সেই বিরচিত ইনিংসেই লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই খেলেছেন, কুড়িয়েছেন প্রশংসাও। সব ক্রিকেটার যে স্বপ্ন নিয়ে খেলাটায় আসেন, এবার তা পূরণের পথে মোসাদ্দেক হোসেন সৈকতের। তরুণ এই ক্রিকেটারের 5 ওয়ানডে খেলার গল্পই এখনো শেষ হয়নি। এরই মধ্যে ডাক পেয়ে গেলেন টেস্টে। 5টা ম্যাচ খেলার পর আমি অনেক এক্সপিরিয়েন্স গেদার করছি এখান থেকে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিভাবে খেলতে হবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হয় না হয় এই বিষয়গুলো আমি বুঝতে পারছি। খারাপ করলে হয়তো অনেক কথা শোনা লাগবে আমার, ভালো খেলতেই হবে এমন একটা বিষয় আমার ভিতরে কাজ করতেছিল। কিন্তু ওই সময়টা আমি যে প্রেশারটাতে ছিলাম, ওই প্রেশারটা আমার কোচ এসে আসলে আমার প্রেশারটা রিলিজ করে দিয়েছে। যখন আমরা সিরিজ জিতলাম, আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে মাসির ভাইয়ের ট্রফিটা আমার তুলে দিয়ে বলে এটা তোর ট্রফি।
তো আমি ওই বিষয়টা আসলে অনেক নিজের ভিতর ফিলিংসটা একটু অন্যরকম ছিল। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন প্রায় 2.5 বছর পেরিয়েছে। এরই মধ্যে বেশ কিছু রেকর্ডের পাশে নিজের নামও লিখিয়েছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে এক মৌসুমে 3টি ডাবল সেঞ্চুরি আছে তার। 18 ম্যাচে রান করেছেন 1985। সবচেয়ে আকর্ষণীয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার গড় যা প্রায় 71। সৈকতের পরিসংখ্যানে নির্বাচকদের কাজটা বেশ সহজ করে দিয়েছে। এবার আস্থার প্রতিদান দেওয়ার অপেক্ষায় ময়মনসিংহের এই ক্রিকেটার। আমি যখন ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলি তখন ম্যানেজমেন্ট থেকে আমাকে যেভাবে বলা হয়েছে আমি ঠিক সেভাবে খেলার চেষ্টা করছি। আমি এখন সুযোগের অপেক্ষায় আছি, হয়তো সুযোগ পাইলে আমি আমার পারফরমেন্সটা শো করার চেষ্টা করব। শুধু ব্যাটিংই না, পার্ট টাইম অফিস স্পিনও ভালোই করেন মোসাদ্দেক। ঢাকা টেস্টের উইকেট দেখে নির্ধারিত হবে একাদশ। তবে বোলিং এর বিষয়টি বিবেচনায় আনলে মিরপুরে হয়তো টেস্ট ক্যাপ পড়তে পারেন মোসাদ্দেক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরেকবার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। সম্পাদক মণ্ডলীর 22 জনের নাম ঘোষণা। রাজধানীতে মানুষ বাড়লেও বাড়ছে না গণপরিবহন। ভোগান্তি নগরবাসীর। স্বল্প সংখ্যক মানুষ পাচ্ছেন বিআরটিসি বাসের সুবিধা। ভারতের পর এবার ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রযুক্তিবিদদের। চট্টগ্রামে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই গড়ে উঠছে শত শত বহুতল ভবন। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আইন থাকলেও নেওয়া হয় না ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র। দীর্ঘ 23 বছর অপেক্ষার পর শেষ হতে যাচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভের কাজ। আমূল পরিবর্তন ঘটবে পর্যটন শিল্পে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং কলেজে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় নিহত অন্তত 60, আহত 5 শতাধিক। 5 হামলাকারী নিহত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন। সার্চ স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।